সৌম দুহাত মুষ্টিবদ্ধ করলো, ইচ্ছে করলো এই লোকটার গলা কেটে একে লাশ বানিয়ে দিতে। তার কলিজার টুকরো বোনের দিকে হাত বাড়ায়, কিন্তু সৌম তার সব রাগ গিলে নিল। রাগ দিয়ে সব হয় না, ক্ষমতা লাগে যা সৌমের নেই। কিন্তু তার সামনে বসা এই লোকটার ক্ষমতা অনেক, সৌম জানে। ব্যথিত স্বরে বলে, এই শহর ছেড়ে দেব আঙ্কেল, আপনাকে কথা দিচ্ছে। আপনি আমার বোনটার খোঁজ দিন শুধু। ইশতিয়াক আহমেদ একটি চেক সৌমের দিকে বাড়িয়ে দিয়ে বলে, 15 লাখ টাকার চেক, এটা রাখো। সৌম অবাক হয়। আমার মেয়ের থেকে দূরে থাকবে, তার পারিশ্রমিক। কথাটা শুনে সৌম রেগে যায়, শক্ত কণ্ঠে বলে, আমি আপনার মেয়ের থেকে দূরে থাকবো, এর বিনিময়ে 1 পয়সাও লাগবে না। ইরার বাবা হেসে বলে, শুধু এই জন্য দিচ্ছি না, তোমার বোনকে পেতে চাইলে এই টাকা লাগবে। তোমাকে হেল্প করছি। সৌম অবাক হয়ে বলে, কেন? গেলেই বুঝতে পারবে। সৌম রেগে বলে, কোনো টাকা লাগবে না। আমার বোনকে কিভাবে আনতে হবে আমি সৌম্য শেখ তা জানি। আপনি শুধু ঠিকানা বলুন। ইরার বাবা হেসে বলে, বেশ তেজ আছে তোমার, এমন ছেলেকে আমার ভালো লাগে, কিন্তু পকেট ফাঁকা হলে তখন তাদের গোনার সময় হয় না। সৌম বিদ্রুপ হেসে বলে, আপনাদের মতো নিজ মন মানসিকতার মানুষ সামান্য কয়েকটা টাকার জন্য এই সৌম্য শেখকে গুনুন, তা আমি চাই না। বরং গর্ব করি আপনাদের থেকে দূরে থাকতে পেরে। ইরার বাবা রেগে তাকায় সৌমের দিকে, শক্ত করে বলে, তোমার বোনকে পাওয়ার শখ নেই নাকি? সৌম নিজেকে শান্ত করে বলে, পেরে আমার বোনের খোঁজ দিন। আমি তো বললাম আপনার মেয়ের আশেপাশেও যাব না। ইশতিয়াক আহমেদ দাঁড়িয়ে বলে, 1 সপ্তাহ পর এই ক্যাফেতে একবার আসবে, যেদিন তোমার বোনের খোঁজ পাবে। এই কয়েকদিন প্রুফ দাও আমার মেয়ের থেকে দূরত্ব রাখার, দেখি কত সফল হও। আমার মন মতো হলে তোমার বোনের খোঁজ পাবে, নয়তো লাশ। কথাটা বলে 15 লাখ টাকার চেক সৌমের বুক পকেটে রেখে উল্টো করে যেতে নিলে সৌম ইশতিয়াক আহমেদের সামনে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে চেকটি বের করে ইশতিয়াক আহমেদের পকেটে ঢুকিয়ে দিয়ে হেসে বলে, আমি মধ্যবিত্ত হতে পারি, কিন্তু উচ্চবিত্ত, যেমন আপনার মতো লোভী নই। ইশতিয়াক আহমেদ রেগে তাকায়। সৌম মৃদু হেসে বলে, বোনের জন্য এতদিন অপেক্ষা করতে পেরেছি, আরও পারবো। আপনার মেয়ে আমার কাছে আসলে হ্যাফিডের উপর পিএইচডি করে ছেড়ে দেব। বিনিময়ে 1 সপ্তাহ পর আমি আমার বোনের খোঁজ নিতে এখানে আসছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কথাগুলো বলে সৌম জায়গাটি প্রস্থান করে। ইশতিয়াক আহমেদ ভ্রুকুচকে তাকিয়ে রইল। তো 2 ঘন্টা যাবৎ ইরা সোমের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। সোমের ঘরে তালা দেওয়া, কাউকে জিজ্ঞেস করলেও কেউ বলতে পারে না। ইরা রাস্তার পাশে এপাশ ওপাশ পায়চারি করলো, হাঁটাহাঁটি করলো, আবার বসে বসে অপেক্ষা করলো। না, সোমের কোনো খবর নেই। ইরা সোমের জন্য রাত 10টা পর্যন্ত অপেক্ষা করলো। ফোনে কল দিয়েছে বারবার, ফোন বন্ধ পাচ্ছে। জায়গাটি ফাঁকা হতে শুরু করেছে। একা একটি মেয়ে আর কতক্ষণ এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে? কতজন বাঁকা চোখে তাকালো। ইরা তবুও দাঁড়িয়ে রইল। আরও 1 ঘন্টা অপেক্ষা করলো, কিন্তু সোমের খোঁজ নেই। ইরা ঝাপসা চোখে রাস্তার অপর পাশের পুরনো বাড়িটার দিকে তাকায়। জায়গাটি একদম নির্জন হয়ে গিয়েছে। ইরা দীর্ঘশ্বাস ফেলল। এখানে আর থাকা যাবে না, জায়গাটি একদমই সেফ নয়। জায়গায় জায়গায় ছেলেদের আড্ডা বসেছে। এটুকু সময়ের মধ্যেই ইরা শেষবার সোমের বাড়িটার দিকে দৃষ্টি রাখে, এরপর উল্টো পথ ধরে। এই শুনশান রাস্তাটি থেকে বের হতে হবে তার। পেছন থেকে পায়ের শব্দ পেয়ে ইরা একবার পিছু ফিরল। ঢুলতে ঢুলতে কয়েকজন তার দিকে আসছে। ইরা ভয় পেয়ে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে মেন রাস্তায় এসে ওঠে। পিছনে তাকিয়ে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এগিয়ে গিয়ে একটি বিকাশের দোকানে গিয়ে অ্যাকাউন্ট থেকে প্রায় 10,000-এর মতো টাকা উঠায়। এরপর আশেপাশে খুঁজে একটি হোটেলে পেলে 1 রাতের জন্য একটি রুম ভাড়া নেয়। উদ্দেশ্য, কালকে সকাল সকাল আবারও সোমের খোঁজে আসবে। হয়তো আজ কোনো পরিচিত বাড়িতে গিয়েছে। তবুও চিন্তা হয়, তার বিয়ে হয়েছে ভেবে সোম খুব কষ্ট পাচ্ছে, ইরা জানে। ইরা চাতক পাখির ন্যায় মেন রাস্তার ধারে কতক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু সোম যে নেই। ঝাপসা চোখ জোড়া মুছে ভিতরে চলে যায়। ইশতিয়াক আহমেদ বাড়ি ফিরলে ইরার মা হন্তদন্ত হয়ে এসে বলে, আমার মেয়ে কোথায় বলুন, কি করেছেন ওকে? আপনার পছন্দের ছেলের সাথে বেরিয়ে গেল আর ফিরল না কেন? রাত তো অনেক হলো। ইশতিয়াক আহমেদ বিরক্ত হয়ে বলে, মেয়ের জন্য চিন্তা বাদ দিয়ে রিয়াদের জন্য চিন্তা করো। ঘাড়ে চাকু বসিয়ে দিয়েছে তোমার মেয়ে, বাঁচবে কিনা সন্দেহ। তোমার মেয়ে এত তেজ কোথায় পেয়েছে?
ইরার মা সাধারণত তার স্বামীর মুখের উপর কথা বলেন না, ভীষণ শান্তশিষ্ট স্বভাবের সে, কিন্তু মেয়েটা তার উল্টো। আজ তিনি একেবারে চুপ না থেকে বলেন, আপনার তেজ আপনার মেয়ে পেয়েছে, এটা তো সবাই জানে। বউয়ের মুখে সঠিক জবাব পেয়ে ইশতিয়াক আহমেদ দাঁত কিরমির করলো। ইরার মা মৃদু স্বরে বলে, ইরা কোথায়? ও বাড়ি আসবে না? ইশতিয়াক আহমেদ গম্ভীর গলায় বলে, আসবে, সপ্তাহখানেক সময় গেলে এমনি আসবে। কিন্তু এখনো কোথায়? এত রাতে একা একটা মেয়ে কোথায় আছে? আছে হয়তো কোনো হোটেলে, অ্যাকাউন্টে অলরেডি টাকা নেই। আমার মেয়ে তোমার মতো গাধা নাকি? ইরার মা চুপ হয়ে গেল। মায়ের মন কি মানে, চিন্তা তো লেগেই থাকে। রাত তখন 12টার কাছাকাছি। সন্ধ্যা বাড়ি থেকে বেরিয়ে আসে। তার ঘরের ভেতর ছটফট লাগছে। আজ অনেক দিন পর সে অনেক বেশি কেঁদেছে, যদিও বাইরে একটু ভয় ভয় লাগছে, তবুও বেরিয়েছে। আকাশের বাড়ি থেকে বেরোলে বাড়ির বর্ডারের মাঝে বেশ বড়সড় একটি সুইমিং পুল আছে। সন্ধ্যা এগিয়ে গিয়ে সুইমিং পুলের পাশে বসে। মিটিমিটি আলো আসছে এদিকে। সন্ধ্যা মলির মুখে টলটলে পানির দিকে চেয়ে আছে। আকাশ বাগানে এসে ব্যবসার জন্য কলে কথা বলছিল, খুব সিরিয়াস মুডে। উদাম শরীর, পরনে কালো রঙের ট্রাউজার, ডান হাত পকেটে ঢুকিয়ে বাঁ হাতে ফোন কানে নিয়ে হাঁটতে হাঁটতে কথা বলছিল। হঠাৎই পায়ের সাথে কিছু ধাক্কা লাগে। আকাশ দ্রুত বাম দিকে ঘাড় ঘুরিয়ে তাকালে দেখলো সুইমিং পুলের মাঝের দিকে যেন কিছু ছটফট করছে। আকাশ দ্রুত কল কেটে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকে তাক করলে সন্ধ্যাকে সুইমিং পুলের মাঝে হাবুডুবু খেতে দেখে বিস্ময় চোখে তাকায়। সন্ধ্যা দুহাত তুলে বাঁচতে চায়, নিঃশব্দে হাত বাড়িয়ে বাঁচতে চায়। সৌম্য ভাইয়ের কথা মনে পড়ল, আকাশের কথাও মনে পড়ল। একজন খুব আপন, যে তার কাছে আসে না, আরেকজন নামে আপন, তবুও কেউ একজন বাঁচাতে আসে না কেন তাকে? আকাশ ফ্ল্যাশ লাইট অফ করে সুইমিং পুলে নামতে যেতে চেয়েও থেমে যায়। এ মেয়ে তাকে মেয়ে লোভী বলেছিল, ভাবা যায়? এর জন্য সে ঠিক করে কাজই করতে পারেনি এতক্ষণ। মানুষের হাসি ভালো লাগতেই পারে, তাই বলে তাকে পুরো নারী লোভী বানিয়ে দিবে? বিড়বিড় করলো। বেয়াদব মেয়ে। এখন সে বাঁচাতে গেলে আবার বলবে নারী দেহ লোভী। তার এসব শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই, যা ইচ্ছা হোক এর, একা একাই বাঁচুক। হঠাৎই দৌড়ের শব্দ পেয়ে আকাশ ডান দিকে তাকালে দেখলো অরুণ দৌড়ে আসছে আর বলছে, সুইটি ভয় পেও না, আমি এসে গেছি, এই তো এসে গেছি। আকাশ ভ্রু কুঁচকে চেয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো মেয়েটি এখনও ছটফট করছে। আকাশ আবারও অরুণের দিকে তাকালো, যখন বুঝলো অরুণ সন্ধ্যাকে বাঁচাতে যাচ্ছে। এরপর সে সন্ধ্যাকে ধরবে, ব্যাপারটা ঠিক হজম হলো না তার। মেজাজটা চরম লেভেলের খারাপ হলো। আবার সন্ধ্যার দিকে তাকিয়ে ঢোক গেল। হায় হায়, মেয়েটি তো মরে যাবে। নিজেকেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। হাতের ফোন ছুঁড়ে ফেলে অরুণের দিকে একবার তাকালো, আশেপাশে কিছু খুঁজলো। লাঠি জাতীয় কিছু পেয়ে অরুণের হাঁটু বরাবর ছুরি মারলে অরুণ থেমে যায়। আকাশ রেগে বলে, যদি আর এক পা এসেছিস তোর পা দুটো কেটে মমি বানিয়ে রাখবো। কথাটা বলেই সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দ্রুত সন্ধ্যার দিকে এগিয়ে যায়। দুহাতে সন্ধ্যাকে আগলে নিয়ে উঁচু করে ধরে। সন্ধ্যা আকাশকে ঢাল হিসেবে পেয়ে দুহাতে আকাশকে আঁকড়ে ধরে। সমানে কাশতে থাকে, চোখ মুখ লাল হয়ে গিয়েছে। একটু পর কাশি থামলেও সন্ধ্যা জোরে জোরে হাঁপায়। আকাশ সন্ধ্যার ডান গালে হাত রেখে মৃদু স্বরে বলে, ঠিক আছো? সন্ধ্যা অবাক হয়ে আকাশের চিন্তিত মুখপানে দৃষ্টি রাখে। আকাশ সন্ধ্যার পুরো মুখে দৃষ্টি বোলায়। ওড়না মাথা থেকে কাঁধে স্থান পেয়েছে। এলোমেলো ভেজা চুল, মুখ জুড়ে ছোট ছোট পানির কণা। ভেজা ঠোঁট জোড়ায় নজর পড়তেই আকাশ দ্রুত চোখ বুজে বিড়বিড় করে, বেয়াদব মেয়ে আমাকে বশ করতে চাইছে, একে বাঁচানো উচিত হয়নি। সন্ধ্যা বেয়াদব মেয়েটুকু শুনতে পেয়েছে, বাকিটুকু শুনতে পায়নি। আকাশের দিকে চোখ ছোট ছোট করে তাকায়। আকাশ নিজেকে সামলে চোখ মেললে সন্ধ্যা স্বাভাবিক হয়। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, তুমি সাঁতার পারো না? সন্ধ্যা মাথা নিচু করে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। আকাশ এবার কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, আমাকে তোমার পাগল মনে হয়? গ্রামের মেয়ে হয়ে সাঁতার পারো না? এসব ফালতু কথা আমি বিশ্বাস করব? ছেলেদের করে ওঠার জন্য এই ফোন দিয়ে এটেছিলে তাই না? ছেলে লোভী বেয়াদব মেয়ে একটা। আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। ভীষণ রাগ হয় তার। আকাশ কিছু বোঝার আগেই সন্ধ্যা দুহাতে গায়ের জোরে আকাশকে ধাক্কা দেয়। আকাশ ছিটকে দূরে সরে ঠাস করে পানিতে পড়ে যায়। সন্ধ্যার কোমর থেকে হাত আলগা হয়ে যায়। সন্ধ্যার আবারও অথৈ সাগরে হাবুডুবু খাওয়ার উপক্রম হয়। সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে মুখ মুছে ছটফট করা সন্ধ্যার দিকে তাকায়। আকাশের ইচ্ছে করলো একে পানির মাঝে ছেঁচে ধরতে। কি পরিমাণ বেয়াদব হলে তাকে ধাক্কা দেয় ভাবা যায়। আকাশ সুইমিং পুলের পাড়ে উঠে পা ঝুলিয়ে বসলো।
সে এখন সন্ধ্যার তামাশা দেখবে, তাকে ধাক্কা দেওয়া সাহস কি মেয়ের? কয়েক সেকেন্ড পেরোতেই আকাশ সে মন মানল না, দ্রুত নেমে গিয়ে সন্ধ্যাকে তার সাথে আগলে ধরে। সন্ধ্যা দ্রুত দুহাতে আকাশের গলা জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে। লোকটার উপর রাগ হয়েছিল তাকে ওভাবে বলায়, কিন্তু না বুঝে হঠাৎ ধাক্কা দেওয়ার পর বুঝেছে কত বড় ভুল করেছে। সে ভেবেছিল লোকটি আর আসবে না, এবার সে পানিতে ডুবে মারা যাবে, তার ভাইয়াকে আর দেখা হবে না। কিন্তু আকাশ আবারও এসেছে দেখে মেয়েটির জানে পানি আসে। না চাইতেও চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। আকাশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কোনো মেয়ে এমন চিপকে থাকলে কেমন লাগে? আকাশ সন্ধ্যাকে সরিয়ে দিতে চাইল, কিন্তু সন্ধ্যা সাপের ন্যায় পেঁচিয়ে ধরেছে আকাশকে। আকাশ বুঝলো মেয়েটি ভয় পাচ্ছে, নিজেই তাকে ধাক্কা দিল। কি তেজ মেয়ের! আকাশ রেগে বলে। প্রবলেম কি তোমার? ধাক্কা দিলে কেন আমাকে? হ্যাঁ, কেঁপে ওঠে আকাশ, বিরক্ত হয়। ভেজা গায়ে এমনভাবে ধরেছে এই মেয়ে, মেজাজ খারাপ হচ্ছে। সন্ধ্যার দুহাত টেনে তার গলা থেকে ছাড়িয়ে নেয়, কিন্তু বাহাত সন্ধ্যার কোমরে রাখা। সন্ধ্যা ভয় পেয়ে আবারও আকাশকে ধরতে গেলে আকাশ ডান হাতে সন্ধ্যার গলা থেকে একটু নিচে হাত রেখে সন্ধ্যাকে থামিয়ে দিয়ে রাগান্বিত স্বরে বলে, আর একবার আমার সাথে চিপকালে এই পানিতে চুবিয়ে মারবো। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। অপমানে মুখখানি থমথমে হয়ে যায়। মেয়েটির শরীর কাঁপছে হালকা। আকাশ টের পেলেও নরম হলো না, উল্টে রেগে বলে, আর একদিন যদি কোনো উল্টাপাল্টা কাজ করতে দেখেছি, তোমার খবর আছে। কোথায় পেয়েছো এত সাহস? আকাশ নোয়ানকে মেয়ে লোভী বলো? আকাশ নোয়ানকে ধাক্কা দাও? আমার বয়স কত জানো? তাকে চুপ দেখে আকাশ আরো জোরে ধমক দেয় সন্ধ্যাকে। কি হলো, কিছু বলছো না কেন? সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ সে জানে না। আকাশ দাঁত কিরমির করে বলে, 29 পেরিয়ে কয়েকদিন পর 30 হবে, আর তুমি 2 ইঞ্চি লিলিপুট হয়ে আমাকে রাগ দেখাও, বেয়াদব মেয়ে। 2 ইঞ্চি কথাটা সন্ধ্যার পছন্দ হলো না। সে তো 5 ফুট 3 ইঞ্চি, কিন্তু শান্ত থাকলো। সে বেকায়দায় পড়েছে। আকাশ গলা ছেড়ে বলে, তোমার থেকে 11 বছরের বড় আমি, বুঝেছো? এরপর থেকে আমার সাথে যতবার দেখা হবে আমাকে সালাম দেবে। সন্ধ্যা বোকা চোখে তাকায়। আকাশ সন্ধ্যা দৃষ্টিতে দৃষ্টি রেখে হাত দিয়ে দেখায় আর বলে, এভাবে ইশারা করে দেবে, নয়তো থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। সন্ধ্যাকে এখনো চুপচাপ তাকিয়ে থাকতে দেখে আবারও ধমক দিয়ে বলে, কি হলো, কিছু বলছো না কেন? সন্ধ্যা কেঁপে ওঠে, দ্রুত ডান দিকে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর বোঝায়। আকাশ গম্ভীর গলায় বলে, গুড। আর অবাধ্য হলে সুইমিং পুল তো আছেই, মাথাটা খুব সুন্দর করে পানিতে ডুবিয়ে রাখবো 10 মিনিট। সন্ধ্যা ঢোক গিল। আকাশের কথা বলার ধরনে মেয়েটা আরো বেশি ভয় পাচ্ছে। আকাশ মনে মনে হাসলো। আচ্ছা, জব্দ করেছে মেয়েটাকে, এবার শান্তি লাগছে। মেয়েটি তাকে উল্টাপাল্টা বলার পর থেকে মেজাজ খিটখিটে ছিল। এরপর দুহাতে সন্ধ্যার কোমর পেঁচিয়ে ধরে পাড়ে বসিয়ে দিল সন্ধ্যাকে। বাগান জুড়ে ছিটে ফোটা আলো যা সন্ধ্যার উপর এসে পড়ে। আকাশ সন্ধ্যার দিকে তাকালে অটোমেটিক মুখ হা হয়ে যায়। এই মেয়েটা কি পড়েছে? সন্ধ্যা দ্রুত উঠে দাঁড়ায়। দৌড় দিতে নিলে আকাশ সন্ধ্যার পা ধরে টান দেয়। সন্ধ্যা হুমড়ি খেয়ে পড়ে আকাশের উপর। চোখ বড় বড় হয়ে যায় মেয়েটির। আবার তাকে পানিতে ফেলবে কেন? আকাশ দাঁতে দাঁত চেপে বলে, সাদা কালো সবই তো দেখিয়ে দিলে, আর কাকে দেখানোর জন্য যাচ্ছ? আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ আরো বড় হয়। কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় সন্ধ্যা চোখ খিচে নিল। সে সাদা জামা পরেছে, জামাটি ভীষণ পাতলা ছিল। সে তো আর জানে না সে পানিতে পড়ে যাবে, তাহলে জীবনে এই জামা পরতো না। আকাশের ইচ্ছে করলো একে সত্যি পানিতে চুবিয়ে মারতে। রেগে বলে, আচ্ছা বেয়াদব তো তুমি, মানুষকে শরীর দেখিয়ে বেড়াও। সন্ধ্যার কান্না পাচ্ছে, ভীষণ অপমানিত বোধ করলো সে। সুইমিং পুলের পাড়ে থাকায় সন্ধ্যা আকাশকে ঠেলে উপরে উঠতে চাইল, কিন্তু আকাশ সন্ধ্যার কোমর শক্ত করে ধরে রাখলো। সন্ধ্যা ব্যথা পায়, সাথে ভীষণ লজ্জা। আকাশ বিরক্তির শ্বাস ফেলে আশেপাশে তাকালে বাম দিকে তোর অরুণকে ফোনে কথা বলতে দেখে রেগে যায়। এ বেয়াদব এখনো যায়নি এখান থেকে। পাড়ের কাছে তখনকার মতো লাঠি জাতীয় একটি ডাল পেয়ে অরুণের দিকে ছুঁড়ে মারে। অরুণ পায়ে ব্যথা পেয়ে উল্টো ঘুরলে আকাশ সন্ধ্যাকে তার পিছে দাঁড় করিয়ে রেগে বলে, এই বেয়াদব, তুই যাসনি কেন এখান থেকে? অরুণ চোখ ছোট ছোট করে বলে,
কেন যাব? আকাশ চিবিয়ে চিবিয়ে বলে। যা এখান থেকে, নয়তো তোকে লাথি মেরে বাংলাদেশের বাইরে বের করব। অরুণ কল কেটে এগিয়ে আসে আর বলে। তুই তোর বউকে বাঁচাতে নেমে মেরে ফেললি নাকি? কোথায় মেয়েটা? সন্ধ্যা আকাশের পিছনে পিঠের সাথে লেগে দাঁড়িয়ে আছে। আকাশ বিরক্তি কণ্ঠে বলে। মেরে দিয়েছি, যা এবার। অরুণ চোখ বড় বড় করে বলে। সত্যি মেরে দিলি? মেয়েটার টিকিটও দেখছি না যে। আকাশ রেগে মেগে পাড়ে উঠে অরুণের দিকে তেড়ে গেলে অরুণ উল্টো ঘুরে দৌড়াতে দৌড়াতে অসহায় কণ্ঠে বলে। আরে আমি কি করলাম? আকাশ ফুঁসতে ফুঁসতে বলে। তোর ক্যারেক্টার আজ ধুয়ে মুছে সাফ করব তারা। অরুণ বাড়ির বাইরে বেরিয়ে যায়। দারোয়ান গেটে দাঁড়িয়েছিল। অরুণকে দেখে অবাক হয়, বেশি অবাক হয় আকাশকে উদাম হয়ে ভেজা গায়ে এভাবে দেখে। অরুণ বাইরে বেরিয়ে গেলে আকাশ থেমে যায়। দারোয়ানের সামনে গিয়ে বলে। চাচা, এক্ষুনি গেট লাগান, খুলবেন না আজকে। অরুণ ওপাশ থেকে বলে। কি? আমি কই থাকবো? তুই আমার সাথে ভিলেনগিরি করতে পারিস না? আকাশ রেগে বলে। সব পারি আমি, এমনিতেই ডিভোর্স পেপার আনিসনি, তবুও ঢুকতে দিয়েছি, এখন আর না। অরুণ কোমরে হাত রেখে চোখ মুখ কুচকে তাকালো। সে একদিনের মধ্যে কোনো আসমান থেকে ডিভোর্স পেপার আনবে। শালা লজিকলেস কথা বলতেই এর দিন যায়। আকাশ সত্যি সত্যি গেটে তালা দেয়া হলে চাবি নিয়ে চলে গেল। অরুণ কাঁদো কাঁদো মুখ করে বলে। শালা তোর জীবনে বিয়ে হবে না। আকাশ পাত্তা দিল না। এটা বদদোয়া না আশীর্বাদ। সে তো বিয়ে করতেও চায় না। অরুণের আকাশের ব্যাপারে মনে পড়তেই বলে। আমার সব গার্লফ্রেন্ড তোর নামে দলিল করে দেবো, দেখিস। আকাশ ততক্ষণে জায়গা প্রস্থান করেছে। অরুণ হাহুতাশ করতে লাগলো। চাচা নিজেও অসহায় মুখ করে চেয়ে রইল। তার হাতে তো কিছু নেই। সন্ধ্যা পুল থেকে উঠে দ্রুত পায়ে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ সামনে আকাশ দাঁড়িয়ে যাওয়ায় সন্ধ্যা দুপা পিছিয়ে যায়। আকাশ তীক্ষ্ণ চোখে সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলায়। সন্ধ্যা সাদা জামার উপর সাদা ওড়না টেনে নিজেকে ঢাকতে চাইল, কিন্তু সব তো ভেজা। আকাশের দৃষ্টিতে মেয়েটি নুয়ে পড়ে। এত বাজে পরিস্থিতিতে এ জীবনে পড়েছে বলে মনে হয় না। আকাশের পাশ কাটিয়ে যেতে নিলে আকাশ আবারও সন্ধ্যার সামনে দাঁড়ায়। সন্ধ্যা ধাক্কা খেতে গিয়েও নিজেকে সামলে নেয়। আকাশ নিজেই দুপা পিছিয়ে যায়। আবারও সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলায়। বা হাত ট্রাউজারের পকেটে, ডান হাতের আঙুলগুলো চাপদাড়িতে বুলিয়ে খুব সামান্য হাসে। অতঃপর নিজেকে সামলে গম্ভীর গলায় বলে। খারাপ লাগছে না, নাইস কম্বিনেশন। সন্ধ্যার ইচ্ছে করলো মাটি ফাঁকা হয়ে যাক, সে ভেতরে ঢুকে যাক। কি বেহায়া লোক! আকাশ সন্ধ্যার দিকে এগোলে সন্ধ্যা এবার আকাশ বুঝে ওঠার আগেই পাশ কাটিয়ে এক দৌড় দেয়। আকাশ সাথে সাথে পিছু ফিরল। সন্ধ্যাকে ধরতে চাইলে ওড়না খুলে হাতে চলে আসে। সন্ধ্যা ভীত হয়, কিন্তু থামল না। তার বোঝা হয়ে গেছে এই লোক চরম লেভেলের অসভ্য। আকাশ সন্ধ্যার ভেজা ওড়নার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে নিয়ে বলে। যা, কথা শেষ না করতে দিয়েই পালালো। ভাবনার মাঝেই আকাশের বুকে 4টে ইটের টুকরো এসে লাগে। আকাশ সামনে তাকালে দেখলো সন্ধ্যা এদিকে ফিরে দাঁড়িয়েছিল। তাকে দেখে আবার দৌড় দিয়েছে। আকাশ সন্ধ্যার ভেজা ওড়না ডান হাতে পেঁচায় আর দাঁত কিরমির করে বলে। বেয়াদব মেয়ে, তোমার খবর করব আমি, ওয়েট। সন্ধ্যা জোরে জোরে দৌড়ায়। বেহায়া লোক তাকে নিয়ে কি বাজে বাজে কথা বলছিল। সে চুপচাপ হজম করবে নাকি? তখন পানিতে ছিল বলে সব মেনেছিল। সন্ধ্যা এক দৌড়ে তার ঘরে এসে থামে। দ্রুত ঘরের দরজা আটকে হাঁপায়। এরপর তার একটি কালো জামা পায়জামা ওড়না নিয়ে ওয়াশরুমে যায়। সব কালো পড়বে সে, যেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও তার কিচ্ছু দেখতে না পায়। ও রাতে তার এক ফ্রেন্ডের বাসায় ছিল। এরপর সকাল সকাল ঢাকার বাসে উঠে সিলেট চলে আসে। বাস থেকে মৌলভীবাজার নামে। পকেট থেকে ফোন বের করে ঘড়ি দেখলো দুপুর 3টা। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পেটে ক্ষুধা। রাস্তার পাশে একটি দোকানে গিয়ে 5 টাকার একটি রুটি সাথে একটি কলা কিনে। এরপর দোকানের সামনে বসার জায়গা পেয়ে এক সাইডে বসে সৌম্য। রুটিতে এক কামড় দিয়ে পাশে তাকালে দেখলো একটি কুকুর চেয়ে আছে। সৌম্য কুকুরটির দিকে চেয়ে রুটির টুকরোটু চিবায়। রুটিতে দ্বিতীয় কামড় দিতে গিয়ে কি যেন ভেবে তার মুখের সামনে থেকে সরিয়ে নেয় রুটি। এরপর কুকুরটির মুখের সামনে রুটি ধরলে কুকুর ছো মেরে নেয় রুটি। সৌম্য হেসে ফেলল। হাতের কলাটি কুকুরের সামনে রেখে আবারও দোকান থেকে রুটি কলা কিনে খেতে আরম্ভ করে।
সৌম্য খেয়াল করলো কুকুরটি তার পা ঘেঁষে বসে আরামসে খাচ্ছে। সৌম্য তার খাবারটুকু শেষ করে একটি হাফ লিটারের পানির বোতল কিনে দোকানদারকে টাকা পরিশোধ করে সামনের দিকে এগিয়ে যায়। সৌম্যের ডান পাশে কুকুরটি হাঁটে। হঠাৎই সৌম্যর বাম পাশে একটি মেয়ে এসে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। সৌম্য ঘাড় ঘুরিয়ে একবার তাকালো। সালামের উত্তর নিয়ে আবারও সামনে তাকায়। মেয়েটি মৃদু হেসে বলে, আপনি কোথা থেকে আসছেন? সৌম্য গম্ভীর গলায় বলে, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই দিয়েছে। মেয়েটি বুঝলো সৌম্য তার সাথে কথা বলতে চায় না, এজন্য এভাবে বলছে। 20 বছরের ফর্সা গোলগাল মেয়েটি মৃদু হেসে বলে, আচ্ছা শুধু এটা বলুন, আপনি কুকুরটিকে আপনার মুখের খাবার দিয়ে দিলেন কেন? সৌম্য কুকুরটির দিকে তাকিয়ে বলে, ক্ষুধার্ত ছিল। রাস্তায় তো আরো কত অভুক্ত কুকুর আছে, সবাইকে দিলেন না তো? মেয়েটি অবাক হয়ে একটু হাসলো, আবারও বলতে নেয়। আপনি? সৌম্য বিরক্ত কণ্ঠে বলে, আমি বিরক্ত হচ্ছে, আপনি আপনার রাস্তা দেখুন। সৌম্যর কথায় মেয়েটি দাঁড়িয়ে যায়। তার মনে আহামরি প্রভাব ফেলেছে বলে মনে হয় না, তবে একটুখানি অপমানিত বোধ করেছে, এজন্যই দাঁড়িয়ে পড়েছে। সৌম্য মেয়েটির দিকে একবারও তাকালো না। সে তার মতো এগিয়ে গিয়ে একটি সিএনজিতে উঠে পড়ে ভানুগাছ গ্রামের উদ্দেশ্যে। প্রতিজনের ভাড়া 100 টাকা। সৌম্য সিএনজিতে উঠে বসলে দেখলো কুকুরটি তার দিকে চেয়ে ঘেউ ঘেউ করছে। সৌম্য মৃদু হাসলো। সিএনজি ছেড়ে দিলে কুকুরটি পিছু পিছু দৌড়ায়। সৌম্য আয়নায় তাকিয়ে দেখলো সিএনজির স্পিড বাড়লে একসময় কুকুরটি মিলিয়ে গেল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। 2 ঘন্টা পর সৌম্য ভানুগাছ গ্রামে এসে পৌঁছায়। কিছু চকলেট, 2টো চিপস কিনে তার কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে এগোয়। মিনিট 10 হাঁটলে একটি বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িটি কাঠ ও বাঁশের তৈরি। একজন বয়স্ক ভদ্রলোক ভেতর থেকে বেরিয়ে উঠানে এসে সৌম্যকে দেখে অবাক হয়। এগিয়ে এসে সৌম্যকে জড়িয়ে ধরে বলে, সৌম্য মৃদু হেসে সালাম দিয়ে বলে, রাস্তা দেখুন। এমনি চলে এলাম। ভদ্রলোক সৌম্যকে টেনে নিয়ে গিয়ে উঠানে পাতা চেয়ারে বসতে দিয়ে ডাকলেন। সৌম্য হেসে বলে, এলাম। মামা ব্যস্ত হবেন না, সিজন কই? বলতে বলতে একটি 5 বছরের বাচ্চা দৌড়ে এসে সৌম্যের পা চাপটে ধরে বলে। সৌম্য সিজানকে কোলে নিয়ে হাতে চিপস দেয়, পকেট থেকে চকলেট বের করে হাতে দেয়। বাচ্চাটি খুশি হয়ে সৌম্যের গলা জড়িয়ে ধরে। সৌম্যের মামা বলে, সৌম্যের মুখ মলিন হয়, মৃদু স্বরে বলে, ভালো আছে মামা, আনবো সময় করে। আমি কিছু কাজে এসেছে, 1 সপ্তাহের মতো থাকবো, আপনার সাহায্য লাগবে। সিজানের বাবা সৌম্যের কাঁধে হাত রেখে বলে। সৌম্য মৃদু হাসলো। রক্তের সম্পর্ক নেই এদের সাথে, অথচ কত আপনভাবে তাদের। ভেতর থেকে সৌম্যের মামি এগিয়ে এসে বলে, কেমন আছো বাবা? সৌম্য তার মামির সাথে টুকটাক কথা বলল। সিজানকে কোল থেকে নামিয়ে দেয়। সৌম্যর মামা ভেতরে গিয়ে ফ্রেশ হতে বলে সৌম্য ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। মা ডাকে, আবারও পিছু ফিরে তাকায়। ভদ্রলোক তার মেয়েকে দেখিয়ে বলে। সৌম্য মেয়েটির দিকে তাকায়। ঘন্টা 2 আগে রাস্তায় যে মেয়েটির উপর বিরক্ত হয়েছিল সৌম্য, এটা সেই মেয়ে। যদিও মনে মনে একটু অবাক হয়েছে সৌম্য, তবে উপর থেকে স্বাভাবিক। কিন্তু মেয়েটি অবাক হয়ে বলে, বাবা এই ছেলে তো তোমার সেই বান্ধবীর ছেলে সৌম্য। সৃজার বাবা মৃদু হেসে বলে। সৃজা ভাবলো সৌম্য রাস্তায় ভালো করে কথা না বলেও এখন চিনতে পেরে ভালো করে কথা বলবে, কিন্তু না। সৌম্য সৌজন্যমূলক সৃজাকে সালাম দিয়ে কিছু বলার সুযোগ না দিয়েই ভেতরে চলে গেল। সৃজা তবদা খেয়ে চেয়ে রইল, বিড়বিড় করলো, কি অ্যাটিটিউড মাইরি। ইরা সারাদিন সৌম্যর খোঁজ করে। সন্ধ্যার পর পর বাসায় ফিরেছে। বাসায় ফেরার কারণ আছে। তার বাবা চুপ করে বসে থাকার মানুষ নয়। তাকে ছেড়ে দিয়ে রেখেছে মানেই ঘাবলা আছে, অর্থাৎ ইরাকে বন্দি করার প্রয়োজন নেই। এজন্যই ইরা স্বাধীনভাবে আজ ঘুরে সৌম্যকে খুঁজতে পেরেছে। কিন্তু সৌম্যের টিকিটিও এই শহরে নেই। ইরা বাড়ির কলিং বেল বাজলে তার মা এসে দরজা খুলে দেয়। ইরাকে দেখে অবাক হয়ে বলে, কাল থেকে কোথায় ছিলি মা? ইরা ভেতরে যেতে যেতে বলে, হোস্টেলে। এরপর ডাইনিংয়ে দাঁড়িয়ে চিৎকার করে ডাকে, বাবা, বাবা, বাবা। ইরার মা কিছু বলার আগে দরজা থেকে ইশতিয়াক আহমেদ এগিয়ে এসে বলে। এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে? ইরা তার বাবার সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, চৌমু কোথায়? ইশতিয়াক আহমেদ মৃদু হেসে বলে, সেটাকে ইরা চিল্লিয়ে বলে,
একদম নাটক করবে না আমার সাথে। বলো সৌম্য কোথায়? ইশতিয়াক আহমেদ বিরক্ত হয়, এত শান্তশিষ্ট বউ বিয়ে করে কি হয়েছে? পেট থেকে বের হয়েছে এক ধানি লঙ্কা মেয়ে। উল্টে তিনিও রেগে বলে, তুমি রিয়াদকে মেরেছিলে, আজও মরে গেলে কি হতো? ভ্রু কুচকে বলে, ও এখনো মরেনি। ইরার বাবা ইরার গালে থাপ্পড় মেরে দেয়। মেয়ের উদ্ধস্ত স্বভাব নিতে পারেন না তিনি। ইরার মা দৌড়ে এসে ইরাকে আগলে নিয়ে ভেজা গলায় বলে, আপনি আমার মেয়েটাকে এভাবে মারলেন কেন? ও বড় হয়েছে না? ইরার বাবা রেগে বলে, মার খাওয়ার মতো কাজ করলে মার খাবে। ও কোন সাহসে রিয়াদের গায়ে হাত দিয়েছে? মেয়েকে সব শিক্ষা দিয়েছে। ইরার চোখের কোণে পানি। মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে, ভাগ্যিস আমি তোমার মা, বাবা অথবা বড় ভাই বোন নয়, নয়তো তোমার মতো অমানুষীকে সিধে করার জন্য এই ইরা একাই যথেষ্ট। কিন্তু সৌভাগ্যক্রমে আমার মা আমায় বড়দের সম্মান করতে শিখিয়েছে, তাই আজ মেয়ে হয়ে বাবাকে সঠিক শিক্ষাটা দিতে পারছি। কথাটা বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, তুই রিয়াদকে আমার কাছে পাঠাবে, সবগুলোর অবস্থা একই রকম হবে। আর আমার সৌম্যকে আমি ঠিক খুঁজে বের করব। ইশতিয়াক আহমেদ বোকা চোখে মেয়ের দিকে চেয়ে রইল। মেয়েটা এত তেজ পায় কোথায় সে ভেবে পায় না। আকাশ অফিস থেকে বাড়ি ফিরেছে। সিঁড়ির দিকে যেতে গিয়েও পিছিয়ে আসলো। ডান দিকে ঘাড় বাঁকালে দেখলো সন্ধ্যা এদিক ফিরে ঘুমিয়ে আছে। দরজাটা একদম খোলা। আকাশ মোড় ঘুরিয়ে এগিয়ে গেল। এভাবে দরজা খুলে কে ঘুমায়? বিরক্ত হলো আকাশ। ঘরের ভেতর প্রবেশ করে এগিয়ে গিয়ে সন্ধ্যার মাথার কাছে দাঁড়ায়। সন্ধ্যার পরনে কালো জামা, মাথায় ওড়না টানা, ডান কাত হয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আকাশ হাত ঘড়িতে সময় দেখলো, রাত ৮টা। অসময়ে কেউ ঘুমায়? ঘুমিয়েছে তো ভালোই, ভদ্রভাবে। বাইরে বেরোয় অভদ্রভাবে। সন্ধ্যার বাম হাত গালের নিচে রাখা, ডান হাত বিছানা থেকে খানিকটা ঝুলে আছে। হাতের মুঠোয় কিছু ধরে রাখা। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে বোঝার চেষ্টা করলো জিনিসটা কি। গতকালকে নূপুর বুঝতে পেরে আকাশের চোখে মুখে বিস্ময় ভর করে। তার মনে পড়ল সন্ধ্যা লিখে বলেছিল এটা তার ভাই তাকে দিয়েছে। আকাশের আরেকটি কথা মনে পড়ে, আকাশ যখন কক্সবাজার ছিল তখন সন্ধ্যা একটি কাগজে লিখেছিল তার ভাইকে ভালোবাসে। এরপর সে কাগজ দেয়ালে লাগিয়েছিল। আকাশ অবাক হয়, মেয়েটি তার ভাইকে একটু বেশি ভালোবাসে হয়তো, কিন্তু তার ভাইয়ের কাছে আসে না কেন? প্রশ্নগুলো নিয়ে ঘাটল না। আকাশ সামান্য ঝুঁকে সন্ধ্যার হাতের মুঠো থেকে নূপুরটি নিতে চায়, কিন্তু সন্ধ্যার হাতের মুঠো বেশ শক্ত। আকাশ ভ্রু কুচকায়। এই মেয়ের প্রবলেম কি? ঘুমের ঘোরেও ঝাঁজ দেখানো লাগবে। ইচ্ছে করছে ঠাস করে কানের গোড়ায় একটা থাপ্পড় মেরে হাতের মুঠো খুলতে। বিরক্ত হয়ে নূপুরের দুখণ্ড ধরে জোরে টান দেয়। সন্ধ্যা ঘুমের ঘোরে চোখ মুখ কুচকায়। মুখাবয়বে ব্যথাতুর চিহ্ন ফুটে ওঠে। আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে যেয়ে গম্ভীর গলায় বিড়বিড়িয়ে বলে, বলেছিলাম দেখা হলে সালাম দেবে, আর এই পড়ে পড়ে ঘুমাচ্ছে। সন্ধ্যা আবারও গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল। আকাশ দ্বিখণ্ডিত নূপুরটি প্যান্টের ডান পকেটে রেখে ডান হাত পকেটে ঢুকিয়ে রাখলো। বা হাতে ব্ল্যাক শার্টের দুটো বোতাম খুলল। এটুকু সময়ে ঘেমে যাওয়ার কারণ বুঝল না। ঘর থেকে বেরিয়ে বা হাতে দরজা টেনে শব্দ করে লাগিয়ে দেয়। গায়ের যত শক্তি ছিল সব শক্তি যেন ঢেলে দিয়েছে। দরজা খুলে রাখার সব রাগ এই দরজার উপর বোধহয় ঝেড়ে দিল। অনেক জোরে শব্দ হয়েছে। সন্ধ্যা ঘুম থেকে ধরফর করে উঠে বসে। এদিকে আসমানি নন এগিয়ে এসে বলে, কিসের শব্দ হইল? আকাশকে বাইরের দিকে যেতে দেখে বলে, কখন আসলে, আবার কোথায় যাচ্ছ? আকাশ মৃদু স্বরে বলে, কাজ আছে। আসমানি নওয়ান আশেপাশে তাকালো, বুঝলো না কিসের শব্দ এর হলো। কিছু বুঝতে না পেরে তার ঘরে চলে যায়। সন্ধ্যা বিছানা থেকে নেমে আশেপাশে ভীত চোখে তাকায়। মূলত শব্দের উৎস খুঁজতে চাইছে মেয়েটা। গতকাল রাতে অসময়ে ভেজায় আর সারাদিন মাথাটা ভার লাগছিল, তাই কখন ঘুমিয়েছিল বুঝতেই পারেনি। হঠাৎ মনে পড়ল নূপুরের কথা। বাম পা বাড়িয়ে দেখলো নূপুর আছে, কিন্তু ডান পায়ের ছেঁড়া নূপুর তার হাতে ছিল। নেই কেন? সন্ধ্যা দ্রুত বিছানার উপর হাতায় পুরো বিছানা খোঁজে, কোথাও পায় না। সন্ধ্যার চোখের কোণে পানি জমে। ভাইয়ের দেয়ার উপর ছিঁড়ে গেল, তো বসে সেটি নিয়েই ছিল, সেটাও হারিয়ে গেল। সন্ধ্যা বিছানায় উপর দুহাত রেখে তার উপর মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। সৌম্য ভাইয়াও হারিয়ে গেছে, তার দেয়া জিনিসও হারিয়ে যাচ্ছে। আকাশ নূপুরটি একটি স্বর্ণকারের দোকানে নিয়ে যায়। 30 মিনিটের মধ্যে যেন ঠিক করে দেয়া হয়। যা পেমেন্ট চাইবে দেয়া হবে, কিন্তু দ্রুত দিতে হবে। দোকানওয়ালা আকাশের কথা মেনে তাদের কাজ করছে। আকাশ এক সাইডে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। হঠাৎ আনিকা এসে আকাশের হাত ধরে বলে,
দোস্ত তুই এখানে? আকাশ আনিকাকে দেখলো, কিন্তু তার হাত ধরায় মেজাজ খারাপ হলো। একে 1000 দিন বলা হয়েছে ঘেসবি না, কিন্তু এটা এর স্বভাব থেকে বের হয় না। আকাশ দাঁত কিরমির করে বলে, হাত ছাড়বি নাকি জুতার বাড়ি খাবি? আনিকা দ্রুত আকাশের হাত ছেড়ে বলে, ও সরি সরি সরি, মনে থাকে না আমার। এত ঢং করতে পারিস বাবা তুই? কয়দিন পর তোর বউ হাত না ধরলে এর চেয়ে বেশি চেতবি। আকাশ বিরক্ত কণ্ঠে বলে, বউ আর তুই এক নাকি? বউ আরো অনেক কিছু ধরতে পারে। তুই আজাইরা কথা বাদ দিয়ে বিদায় হ। আনিকা চোখ ছোট ছোট করে বলে, বুঝলাম না, তুই তো আমাদের বাতাস বাবু নয়। সত্যি করে বল, তুই আমার বন্ধুকে কোথায় লুকিয়ে রেখে এসেছিস? মনে হচ্ছে এটা কোনো প্রেমিক জিন। দোকানওয়ালা মেরামত করা নুপুরটি আকাশের দিকে বাড়িয়ে দিলে আকাশের আগে আনিকা ছো মেরে নিয়ে নেয়। আকাশ রেগে বলে, আনিকা দে। আনিকা আকাশের দিকে চেয়ে বলে, তুই তো বউ মানিস না, তাহলে এটা কার? মনে হচ্ছে বউ মানিস, স্বীকার কর, নয়তো পাবি না এটাকে। আকাশ বিরক্ত হয়ে বলে, কবে বললাম বৌমানি? এসব আমার সাথে যায় না। মেজাজ খারাপ করিস না, নুপুর দে। আনিকা কিছু বলতে গেলে তার মায়ের ডাকে আসছি বলে আকাশকে নুপুর দিয়ে বলে, বোনের বিয়ে শপিংয়ে এসেছি, তাই বেঁচে গেলি। কয়দিন পর তোদের বাড়ি গিয়ে রহস্যের উদ্ঘাটন করব, দাঁড়া। আকাশ আনিকার কথা পাত্তা দিল না। নুপুরটি পকেটে রেখে বিল মিটিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। এরপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। আকাশ বাড়ি ফিরল। হাত ঘড়িতে একবার সময় দেখলো 9টা বেজে 20 মিনিট। আকাশ সন্ধ্যার ঘরের দিকে তাকালে দেখলো আবারও দরজা পুরো খোলা। অরুণ সোফায় বসা, মেজাজ খারাপ হলো। এই মেয়ের প্রবলেম কি? দরজা হা করে রাখে কেন? মনে হচ্ছে একে একটা শিক্ষা দিতে হবে। বড় বড় পা ফেলে সন্ধ্যার ঘরে প্রবেশ করলে অবাক হয়, ঘরে তো কেউ নেই। ব্যালকনি জিরো লাইট জ্বলছে। কি যেন ভেবে আকাশ ব্যালকনির দিকে এগিয়ে গেল। বাদিকে তাকালে দেখলো সন্ধ্যা দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছে, দুহাটও ভাঁজ করে, দুহাতে দুপা জড়িয়ে মাথা নিচু করে রেখেছে। থেকে থেকে শরীর কেঁপে উঠছে। আকাশ বুঝতে পারলো মেয়েটি কাঁদছে। আকাশ সন্ধ্যার সামনে ডান হাঁটু একটু উঁচু রেখে বাম পা সামান্য নিচু করে রেখে বসে। আকাশ সন্ধ্যার ফোপানোর আওয়াজ পায়। আকাশ তার ডান পকেট থেকে নুপুর বের করে ডান হাতে নুপুরটি সন্ধ্যার সামনে ঝুলিয়ে মৃদু স্বরে বলে, এটার জন্য কাঁদছো? আকাশের গলা পেয়ে সন্ধ্যার সাথে সাথে মাথা উঁচু করে তাকায়। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকালো। সন্ধ্যার চোখ মুখ ভয়ঙ্কর লাল। কতক্ষণ যে কেঁদেছে আল্লাহ জানে আর সন্ধ্যা জানে। সন্ধ্যা আকাশের হাতে তার নুপুর দেখে অবাক হয়ে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় তার দ্বিখণ্ডিত নুপুর জোড়া লাগানো দেখতে পেয়ে। সন্ধ্যা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশ গম্ভীর চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা ঢোক গিল। আকাশ ধমকে বলে, কাঁদছিলে কেন ইডিয়েট? আকাশের ধমকে সন্ধ্যা কেঁপে ওঠে। দ্রুত দুহাতে চোখ মুছে আকাশের হাত থেকে নুপুরটি নিতে গেলে আকাশ হাত সরিয়ে নেয়। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায়। আকাশ পকেটে নুপুরটি রাখতে রাখতে বলে, চেঞ্জ করেছি, নুপুরটি তুমি আর পাচ্ছ না। সন্ধ্যা অবাক হয়ে তাকায়। আকাশ গম্ভীর গলায় বলে, ইচকাদুনে মেয়েদের ইচ্ছা পূরণ করি না আমি। সন্ধ্যা ঢোক গিল। আকাশ উঠে দাঁড়িয়ে যেতে নিলে সন্ধ্যা দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে ডান হাত পেতে ইশারায় নুপুরটি দিতে বলে। আকাশ মৃদু স্বরে বলে, বললাম তো হবে না। কথাটা বলে সন্ধ্যার পাশ কাটিয়ে যেতে নিলে সন্ধ্যা আবারও আকাশের সামনে দাঁড়িয়ে যায়। আকাশ ভ্রু কুঁচকে তাকায়, গম্ভীর গলায় বলে, সালাম দিতে বলেছিলাম, ভুলে গিয়েছো? সন্ধ্যা অসহায় দৃষ্টিতে তাকায়। গতকাল আকাশের দেখিয়ে দেওয়া অনুযায়ী ইশারায় সালাম দিল। এরপর ডান হাত পেতে মাথা নাড়িয়ে বোঝায় তাকে নুপুরটি দিতে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, আগে হাসো। সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকায়। বিরক্ত লাগছে তার। কি শুরু করেছে এই লোক? আকাশ একটু পিছিয়ে গিয়ে সন্ধ্যাকে ভালোভাবে অবলোকন করলো। সন্ধ্যার পরনে কালো শাড়ি। আকাশ মনে মনে হেসে বলে, ভেতরে বাইরে সব কালো, গুড ডিসিশন। তবে গতকাল সাদা কালোর ড্রেস কম্বিনেশন ভালো ছিল। সন্ধ্যা ভীষণ লজ্জা পায়, মাথা নিচু করে নেয়। লোকটি ভীষণ অসভ্য টাইপ। সন্ধ্যার ইচ্ছে করলো গালের মধ্যে দুটো থাপ্পড় বসিয়ে লোকটার অসভ্যতামি ছুটাতে। আকাশ সন্ধ্যার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসে। সন্ধ্যা হঠাৎ আকাশের দিকে এগিয়ে গিয়ে আকাশের পকেটে বাঁ হাত ঢুকিয়ে নুপুর পেয়ে যায়। সাথে সাথে নুপুরটা নিয়ে দৌড় দেয়। আকাশ সন্ধ্যার কাহিনী বোঝার আগে সন্ধ্যা দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিয়েছে। আকাশ হতভম্ব হয়ে বিড়বিড় করে, কি বিচ্ছু!
ওয়াশরুমের দিকে একটু এগিয়ে গিয়ে জোর দিয়ে বলে, আবার না হেসে পালালে, বেয়াদব মেয়ে। সন্ধ্যা আকাশের কথাগুলো শুনতে পেয়ে ঢোক গিল। হাতের নুপুর সামনে ধরে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটল। মন বলে এমনিতেই লোকটা ভালো না, আবার একটু একটু ভালো আছে। ধন্যবাদ সে দিতে তাকে নুপুর ঠিক করে এনে দেওয়ার জন্য, কিন্তু লোকটা ভীষণ অসভ্য টাইপ। তাছাড়া নুপুরটা তো এই লোকটাই ছিঁড়েছে, জীবনেও ধন্যবাদ দিবে না সে লোকটাকে। সন্ধ্যা দরজায় কান পাতলে বাহিরে থেকে আকাশের কোনো সার শব্দ না পেয়ে দরজার ছিটকিনি খুলে বাহিরে ডান পা রাখতে নিলে হঠাৎ জোরে সোরে এক ধাক্কা খেয়ে বাথরুমে মেঝেতে পড়ে যায়। আকাশ নিজেকে সামলে নিতে পারায় সে পড়েনি, কিন্তু সন্ধ্যা চিৎপটাং হয়ে পড়েছে, সাথে তার হাতে নুপুর ছিটকে যায়। সন্ধ্যা কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নেয়। আকাশ হতভম্ব হয়ে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সে মূলত সন্ধ্যাকে টেনে ঘরের ভেতর নিয়ে যেতে চেয়েছিল, উল্টে সেও ওয়াশরুমে চলে এসেছে। আকাশ হাত বাড়িয়ে দিয়ে বলে, উঠে এসো। সন্ধ্যা তাকালো না আকাশের দিকে, একা একাই ধীরে ধীরে উঠে বসে সে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। মেয়েটি তাকে রিজেক্ট করলো, কি পরিমাণ বেয়াদব ভাবা যায়। আকাশ রেগে বলে, তোমার মাঝে তো দেখছি আদবের ছিটে ফোটাও নেই। দ্রুত আদবওয়ালি হও, নয়তো পানিতে চুবিয়ে আদব শেখাবো, বেয়াদব মেয়ে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ রেগে তাকিয়ে আছে। সন্ধ্যা ঝোঁক গিলে ধীরে ধীরে দাঁড়ায়। এরপর আশেপাশে তার নুপুর জোড়া খোঁজে। আকাশ বুঝতে পারলো সন্ধ্যা নুপুর খুঁজছে। গম্ভীর স্বরে বলে, নুপুর খুঁজে লাভ নেই, কমরের মধ্যে গিয়ে এতক্ষণে ওর জানাজা হয়ে গিয়েছে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রুকুচকে ইশারায় কমর দেখায় সন্ধ্যাকে। সন্ধ্যা দ্রুত এগিয়ে গিয়ে উপর থেকে খুঁজলো। উল্টো ঘুরে আকাশের দিকে তাকালে আকাশ আবারও বলে, বিশ্বাস না হলে হাত ঢুকিয়ে চেক করতে পারো। সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। কত বড় বেয়াদব, তার দিকে চোখ গরম করে তাকায়। সন্ধ্যা টুইটুম্বর আঁখি দুটি নিয়ে আকাশের দিকে চেয়ে আছে, হাত দিয়ে ইশারায় বোঝায়। ভীষণ খারাপ লোক। আকাশ বুঝতে পেরে রেগে বলে, আর তুমি বেয়াদব। সন্ধ্যার চোখ থেকে না চাইতেও দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আকাশ ঢোক গিল। সন্ধ্যা দ্রুত ডান হাতে চোখ মুছে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। এত খারাপ লাগছে তার। আগে দুটো টুকরো হয়ে থাকলেও তাও তার ভাইয়ের দেওয়া জিনিসটা তো ছিল, এখন তাও নেই। তার কপালটা এত খারাপ। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো সন্ধ্যা জানালার কাছে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আকাশের নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। মেয়েটি তার ভাইয়ের দেওয়া নুপুরের জন্য কত কাজ ছিল, এখন সেটা পুরোপুরি নেই। আকাশ কি বলবে বুঝতে পারে না। সে তো নুপুরটি ঠিক করে এনেছিল একে দিবে বলে, এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে বুঝতে পারেনি। কিছু বলতে গিয়েও বলল না। ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে গিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। কিছু একটা ভেবে উল্টো ঘুরে বলে, তোমার আরেকটি নুপুর আছে যে, ওটা আমাকে দাও, আমি কিছু একটা ব্যবস্থা করব। কথাটা শোনার সাথে সাথে সন্ধ্যা আকাশের দিকে তাকায়। এত রাগ লাগছে সন্ধ্যার। একটা নুপুর অস্তিত্বহীন করে দিয়ে আরেকটার দিকে নজর দিচ্ছে। সন্ধ্যা ধূপধাপ পা ফেলে আকাশের দিকে এগিয়ে আসে। আকাশ ভ্রুকুচকে চেয়ে আছে। কিছু বোঝার আগেই সন্ধ্যা আকাশকে গায়ের জোরে ধাক্কা দিয়ে আকাশের মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আকাশ হতভম্ব হয়ে যায়। এটা কি হলো? চরম লেভেলের মেজাজ খারাপ হলো। রাগে দরজায় একটি লাথি মেরে চিৎকার করে বলে, বেয়াদব মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আকাশের চিৎকার আসমানি নয়ন তার ঘর থেকে বেরিয়ে আসে। সাথে শিমু আর তার মাও বেরিয়ে আসে। আসমানি নয়ন এগিয়ে এসে বলে, আকাশ কি হইছে? আকাশ তার মায়ের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওর সাহস কি করে হয় আমার মুখের উপর দরজা লাগানোর? আসমানি নয়ন অবাক হয়ে বলে, এইটা তো সন্ধ্যার ঘর, তুমি সন্ধ্যার ঘরের সামনে কি করতাছো? আকাশ থতমত খেয়ে তাকায়। নিজেকে সামলে রেগে বলে, যা ইচ্ছে করছি। আসমানি নয়ন রেগে বলে, যা ইচ্ছা করতাছো মানে? যাও এখান থেইকা। তুমি ওর আশেপাশে আসবা না, ওর ঘরের সামনেও আসবা না। আকাশ দাঁত কিরমির করে বলে, 100 বার আসবো, ঘরের সামনে আসবো, ঘরের ভেতরে যাব, ইচ্ছে হলে ওর বিছানায় ওর সাথে ঘুমাবো। আকাশের কথা শুনে সকলে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ কথাগুলো বলে গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলে, মেয়েটাকে আদব শেখাও, নয়তো ওর কপালে দুঃখ আছে বলে দিলাম। আকাশের খালা ভ্রুকুচকে বলে, তুমি কি সন্ধ্যাকে মানতে চাইছো বাবা? আকাশ বিরক্তি কণ্ঠে বলে,
শিমু মাথা চুলকে বলে, ও খালামণি, তোমার ছেলে বউ মানবে না, আবার একসাথে ঘুমাতেও চায়। মনে হয় তুমি একটু বেশি ডিজিটাল ছেলে জন্ম দিয়েছো। আসমানি নওয়ার শিমুর কান টেনে বলে, এই ছেলে আমার মাথা পাগল করলো, তুই আবার আমার পিছে লাগতাছস কেন? শিমু কাঁদো কাঁদো মুখ করে বলে, ইস, কান ছাড়ো খালামণি। সৌম্য তার মামার সাথে কথা বলেছে, তাদের বাড়ির পাশে একটি ঘর বানিয়ে সৌম্য এখানে থাকবে জানিয়েছে। ভদ্রলোক অবাক হয় কিন্তু খুশিও হয়। তিনি তাদের বাড়িতেই থাকতে বলেছে, কিন্তু সৌম্য তাতে সায় দেয়নি। সে আর সন্ধ্যা এখানে থাকলে একটা বাড়তি ঝামেলা হবে। সৌম্যর এখন জমি কেনার মতো টাকা নেই, তাছাড়া সৌম্য তো এখানে সারা জীবন থাকবে না। আপাতত এই জায়গাটাই পারফেক্ট মনে হলো। সন্ধ্যাকে একা রেখে গেলে চিন্তামুক্ত থাকতে পারবে। সৌম্যের মামা সব কিছু ঠিক করে দিয়েছে, কয়েকজন মিস্ত্রি এনেছেন। তার আগে সব জিনিসপত্র সৌম্যের সাথে গিয়ে কিনে এনেছেন। এর পরনে লুঙ্গি, গায়ে স্যান্ডো গেঞ্জি, জিনিসপত্র এনে কাপড় বদলেছে। এগিয়ে গিয়ে আধবয়সী একজন লোককে জিজ্ঞেস করে, চাচা, কিছু করা লাগলে বলুন। ভদ্রলোক অবাক হয়ে বলে। সৌম্য মৃদু স্বরে বলে, আপনারা যা করছেন এটাই করব। বয়স্ক লোকটি হাসলো। কত বাড়ির কাজ করে এমন অফার পায়নি, তাই অবাক হয়েছে, সাথে একটু হাসলো। সৌম্যর তার বাবার কথা মনে পড়ল। তার বয়স 6 থেকে 7 বছর হবে। তখন তার মা বেঁচে ছিল। তাদের গ্রামে এমন বাড়ির কাজ হলে তার বাবা তাকে কাঁধে তুলে নিয়ে সেই কাজের জায়গায় নিয়ে গিয়ে তার পাশে বসিয়ে রাখত। কথাগুলো ভেবে সৌম্য মৃদু হাসলো। অথচ আজ সে ওই বাড়ি না গেলেই তার বাবা খুশি, সে আর তার বোন গেলেই তার মুখ অন্ধকার হয়। সৌম্য খুব করে চায় আল্লাহ যেন ওই বাড়িতে আর কখনো তাকে আর তার বোনকে না নেয়। সৃজা সৌম্যের পাশে এসে দাঁড়িয়ে বলে, আপনাকে গ্রামের ছেলের লুকে ভালো লাগছে। সৌম্য গম্ভীর গলায় বলে, গ্রামের ছেলে। কিছুক্ষণ আগে পর্যন্ত বোঝা যাচ্ছিল না আপনার ড্রেস আপের জন্য। সৌম্য ঘাড় ঘুরিয়ে বিরক্তি কণ্ঠে বলে, প্রয়োজনে কিছু বলবেন? সৃজা বিব্রত বোধ করে আমতা আমতা করে বলে, আমি আপনার চেয়ে অনেক ছোট, আমাকে তুমি করে বলেন। সৌম্য এবারেও বিরক্ত হয়ে বলে, আমি যাকে তাকে তুমি বলি না। সৃজা মন খারাপ করে বলে, তাহলে তুই বলুন। সৌম্য রেগে বলে, এটা আরো আগে বলি না। সৃজা ঢোক গিল, সে তো ভালো করেই কথা বলেছে। সৌম্য এমন রেগে যাচ্ছে কেন? আমতা আমতা করে বলে, আমি পিঠা বানিয়েছি, আপনি একবার ভেতরে আসবেন। সৌম্য ফোঁস করে শ্বাস ফেলে বলে, যতগুলো বানিয়েছেন সবগুলো এখানে আনুন। সৃজা একটু খুশি হলো। ভেতরে যেতে নিলে সৌম্য আবারও বলে, সবগুলো আনবেন, কারোর জন্য একটাও রাখলে আনার প্রয়োজন নেই। সৃজা বাঁকা চোখে তাকায় সৌম্যের দিকে। কারোর জন্য রাখবে না মানে? তার একটা ছোট ভাই আছে, বাবা মা আছে। লোকটা কেমন যেন। সৌম্য উঠানে পাতায় একটি চেয়ারে বসলো। সৃজা এগিয়ে এসে বলে, আপনার বউ নেই জানি, কিন্তু লাভার আছে কি? সৌম্য শক্ত চোখে তাকায় সৃজার দিকে। সৃজা মেকি হেসে বলে, এমনি শুনতে চাইছিলাম আর কি। সৌম্য ছোট্ট করে বলে। হুম। সৃজা অবাক হয়, উৎফুল্ল কণ্ঠে বলে, সত্যি ভাইয়া? সৌম্য সৃজার ব্যবহারে অবাক হয় না, এরকম রিয়েকশনই বোধহয় আশা করেছিল। মৃদুস্বরে বলে, হুম। সৃজা হেসে বলে, নাম ইরাবতী তাই না? সৌম্য তড়া করে সৃজার দিকে তাকায়। সৃজা সৌম্যের ভরকানো দৃষ্টি দেখে ভালোই মজা পায়। উল্টো ঘুরে বাড়ির ভেতর দৌড়ে যেতে যেতে বলে, আপুটার কপাল পুড়েছে, আপনি অনেক খিটখিটে, আপুকে ভুলে গিয়ে তার কপাল বাঁচিয়ে দিন। সৌম্যের হাত নিষ্পিস করলো মেয়েটাকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য। সৃজা কিভাবে জেনেছে এতে অবাক হয়নি সৌম্য, কিন্তু বিরক্ত হলো। চেয়ারে হেলান দিয়ে ডান পা বাঁ পায়ের উপর রেখে বা হাত বন্ধ চোখের উপর রাখে। এরপর দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে, যা মনে রেখে আমরা কষ্ট পাই তার নাম মরীচিকা, আর আমার অধ্যায় ইরাবতী অর্থ মরীচিকা। দুপুরের পর সন্ধ্যাকে নিয়ে আসমানি নন, শিমু আর শিমুর মা পার্লারে এসেছে সন্ধ্যার নাক ফুটো করার জন্য। সন্ধ্যার পরনে কালো শাড়ি, মাথায় হিজাব বাঁধা। ছোট থেকে এই অভ্যাস সৌম্য তাকে করিয়েছে। যখন অনেকটা ছোট ছিল তখন সৌম্য নিজেই তাকে হিজাব পরিয়ে বাইরে বের করত। কথাগুলো ভেবে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে।
বা পায়ের নুপুরটি খোলেনি, ডান পা ফাঁকা। শিমু এটা দেখে সন্ধ্যাকে অনেকবার খুলতে বলেছিল। মানুষ তাকে দেখে জোখার বলবে বলেছিল, সন্ধ্যা খোলেনি। মানুষের কথা সে কেন ভাবতে যাবে? তার কথা কয়জন মানুষ ভাবে? সন্ধ্যার চোখে অসহায়ত্ব ঘিরে ধরে। কবে তার ভাইকে খুঁজে পাবে? সন্ধ্যা অপেক্ষার প্রহর গোনে। শিমু সন্ধ্যাকে টেনে একটি চেয়ারে বসিয়ে দেয়। সন্ধ্যা আশেপাশে তাকালো। একটি মেয়ে নাক ফুটানোর মেশিন আনলে সন্ধ্যা একটু ভয় পায়। এখন কত বড় হয়েছে না জানি, কতই লাগবে। ওনার মাঝে মেয়েটি মেশিন দ্বারা সন্ধ্যার নাক ফুটো করে দেয়। সন্ধ্যার চোখ জোড়া ভিজে যায় ব্যথায়, তবে যতটা ভেবেছিল ততটা ব্যথা পায়নি। শিমুর মা এগিয়ে এসে সন্ধ্যার থুতনিতে হাত রেখে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার গায়ের রং উজ্জ্বল শ্যামা, অনেকটা ফর্সাই বলা যায়। নাকফুলের মাথায় ছোট্ট পাথর বসানো, যেটি জ্বলজ্বল করছে। ভদ্রমহিলা মৃদু হেসে বলে, মাশাআল্লাহ, আপা দেখো আমাদের জান্নাতকে কি সুন্দর লাগছে। মায়ের দিকে তাকিয়ে রইল। জান্নাত নামটা নিয়ে সে বিভ্রান্তিতে পড়ে যায়। এই ভদ্রমহিলা দুজন তাকে এমনভাবে জান্নাত বলে ডাকে যেন তার আসল নাম জান্নাত আর সন্ধ্যা নাম নকল। কাজ শেষে সন্ধ্যাকে নিয়ে সবাই পার্লার থেকে বেরিয়ে আসে। পাশে একটি দোকান থেকে শিমু কিছু কেনার জন্য যায়। এদিকে আসমানি নন আর তার বোন টুকটাক কথা বলায় ব্যস্ত। সন্ধ্যা আশেপাশে চোখ বোলাচ্ছিল। হঠাৎই 3টে কুকুর সন্ধ্যার ডান পাশে ঘুরঘুর করে। সন্ধ্যা ঢোক গিল। সাহস করে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু কুকুরগুলোকে তার দিকে আসতে দেখে সন্ধ্যা বাম দিকে পিছিয়ে যায়। এভাবে এগোতে এগোতে সন্ধ্যা অনেকটা দূরে চলে যায়, সাথে কুকুরগুলো সন্ধ্যার দিকে এগোয়। এক পর্যায়ে সন্ধ্যা ভয়ে দৌড় দেয়, পিছন পিছন কুকুরও দৌড়ায়। সন্ধ্যার কান্না পাচ্ছে, এটা আবার কোথায় ফেসে গেল সে? মেয়েটির বাইরে বেরোনোর স্বভাব একেবারে নেই বললেই চলে। সেখানে হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ে সন্ধ্যার অবস্থা বেহাল। শাড়ি পরে দৌড়াতে নিয়ে বেচারি কয়বার যে পড়তে পড়তে বেঁচেছে। পায়ের জুতো কোথায় যে খুলে গিয়েছে তার হদিস নেই। হঠাৎ কারোর সাথে জোরে সোরে এক ধাক্কা খেয়ে পড়তে নেয়। তার আগেই সন্ধ্যা দুহাতে লোকটির শার্ট আঁকড়ে ধরে। আকাশ রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তাকে কেউ ধরেছে বুঝতে পেরে দ্রুত মেয়েটির দিকে তাকালে সন্ধ্যার মুখ দেখতে পায় না। মাথা নিচু করে রাখায় আকাশ রেগে সন্ধ্যাকে ধাক্কা দেয়। কোন ম্যানারলেস মেয়ে তাকে ধরেছে? মেজাজ খারাপ হয়ে যায় তার। সন্ধ্যাকে ধাক্কা দিয়ে হাত দিয়ে তার শার্ট ঝাড়ে, যেন তার শার্টে ময়লা লেগেছে। এরপর সামনে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। রাস্তায় সন্ধ্যাকে পড়ে থাকতে দেখে আকাশের ধাক্কা খেয়ে বেচারির আর দাঁড়িয়ে থাকার শক্তি হয়নি। আকাশ অবাক হয়ে বলে, তুমি? সন্ধ্যা অসহায় দৃষ্টিতে তাকায়। আকাশ এগিয়ে গিয়ে তার হাত বাড়িয়ে দিয়েও আবার হাত গুটিয়ে নেয়। গতকাল রাতে তাকে রিজেক্ট করেছে, আবার তাকে ধাক্কা দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছিল। আকাশ কিচ্ছু ভুলে যায় না। অতঃপর গম্ভীর গলায় বলে, একাই উঠো। সন্ধ্যা আকাশের ব্যবহারে অবাক হয়। বেশ কসরত করে একা একা উঠে দাঁড়ায়। আকাশ সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলিয়ে বলে, কার বিয়ে খেতে যাচ্ছিলে? বিয়েতেও তো মানুষ এত সাজে না। আকাশের কথা শুনে সন্ধ্যার মুখ অটোমেটিক তার গালে চলে যায়। সে তো সাজেনি, এই লোকটায় সব আবল তাবল কি বলে। আকাশ আবারও বলে, এখানে কি করছো? বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার জন্য বের হওনি তো? সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়, রাগ হয়। অনুমান করে কত কথা বলে লোকটা। সন্ধ্যা আকাশের হাত থেকে ফোন কেড়ে নিয়ে লিখতে শুরু করে। আকাশ কটমট দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। এই মেয়েটি তাকে শুধু তেজ দেখায়। ফোনটা কিভাবে নিল দেখো। কবে যে তার এক চটকানি খাবে মেয়ে বিড়বিড় করলো। সন্ধ্যা আকাশের দিকে তাক করে ধরে ফোন, যেখানে লেখা, আমি আপনার মায়েদের সাথে বাইরে এসেছিলাম। আমাকে কুকুর ধাওয়া করায় আমি হারিয়ে গিয়েছি। আমায় বাসায় পৌঁছে দিন প্লিজ। আর আপনার মাকে কল করে জানিয়ে দিন আমি আপনার সাথে, নয়তো উনি চিন্তা করবেন। আকাশ লেখাটা পড়ে সন্ধ্যার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে নেয়। এরপর তার মায়ের ফোনে কল করলে তার মা ফোন রিসিভ করে। আসমানি নন এর কথা শোনার আগেই আকাশ বলে, তোমাদের আদরের বেয়াদব মেয়ে সন্ধ্যা আমার সাথে, চিন্তা করো না মা। সন্ধ্যা বিরক্ত হয়। তাকে সবসময় বেয়াদব বলে, সে যথেষ্ট ভদ্র। আসমানি নন ছেলের কথায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর রেগে বলে, তুমি আমার জান্নাতরে কোথায় নিয়ে গেছো? আকাশ রেগে যায়। একে সে এনেছে, বাকি বেয়াদব মেয়ে তার কাছে এসেছে। অতঃপর মেজাজ দেখিয়ে বলে,
আমি তোমার জান্নাতকে জন্তুদের সুস্বাদু খাবার বানানোর জন্য সুন্দরবন রওনা হচ্ছি। তোমার জান্নাতের সাথে একেবারে জান্নাতে গিয়ে দেখা করো। এখন ঘুমাও। বলেই খট করে কল কেটে দিল সন্ধ্যা। চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, কান ধরো। সন্ধ্যা আর কত অবাক হবে। আকাশ ধমকে বলে, কান ধরো ইডিয়াট। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, হিজাবের উপর দিয়ে দুহাতে দোকান ধরলো। আকাশ মনে মনে হাসে, তার সাথে বেয়াদবি করে কেউ ছাড় পায় না, এই মেয়েও পাবে না। অতঃপর গম্ভীর গলায় বলে, উঠে বস করো। সন্ধ্যা বিস্ময়ে চোখে তাকায়। যদিও এই রাস্তা ফাঁকা, মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে, তবুও এভাবে বাচ্চাদের মতো করে কান ধরে উঠবস করছে। আকাশ সন্ধ্যাকে চুপ দেখে বলে, আমি গেলাম তাহলে। তোমার যেদিকে দু চোখ যায় চলে যাও। হ্যাপি জার্নি। কথাটা বলে আকাশ উল্টো ঘুরলে সন্ধ্যা দ্রুত আকাশের শার্ট টেনে ধরে। আকাশ তার শার্ট ধরে রাখা সন্ধ্যার হাতের দিকে তাকালে সন্ধ্যা আকাশের শার্ট ছেড়ে দেয়। আকাশ সন্ধ্যার দিকে তাকালে সন্ধ্যা বুঝলো সে উঠবস করবে। আকাশ মনে মনে হেসে উপর থেকে গম্ভীর গলায় বলে, তাড়াতাড়ি করো। সন্ধ্যা ঢোক গিলে দুহাতে দোকান ধরে চোখ খিচিয়ে নেয়। সবসময় সে বেকায়দায় পড়ে, আর তারপর এসব উদ্ভট কাজ করতে হয় তাকে। সন্ধ্যা দ্রুত বসে পড়ল, আবার সাথে সাথে উঠল। আকাশ ফোনে ভিডিও অন করছে। সন্ধ্যা একবার উঠা বসা করে, অসহায় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রু কুঁচকে বলে, হয়নি, 10 বার করতে হবে। সন্ধ্যার কান্না পাচ্ছে। লোকটা এমন কেন? সন্ধ্যার দৃষ্টি দেখে আকাশের একটু মায়া হলো। অতঃপর বলে, আচ্ছা, 2 বার বসো আর ওঠো। সন্ধ্যা দাঁতে দাঁত চেপে আকাশের কথা অনুযায়ী আরো 2 বার কান ধরে ওঠা বসা করে। আকাশ ফোন এমনভাবে ধরেছিল সন্ধ্যা বুঝতে পারেনি তার ভিডিও কল করেছে লোকটি। আকাশ তার কাজ শেষ করে ফোন পকেটে রাখে। এরপর সন্ধ্যার হাত ধরে রাস্তার ওপাশে যেতে যেতে একটু হাসলো। আচ্ছা, জব্দ হয়েছে মেয়েটা। তার ইচ্ছে করলো আকাশ যে তাকে হাতে তার হাত ধরেছে, এই হাত চামচ রক্তাক্ত করে দিতে, কিন্তু সে এখন অসহায়। উপায় থাকলে এরকম করে দৌড় দিত। আকাশ তার গাড়ি দরজা খুলে সন্ধ্যাকে বেরিয়ে উঠতে বলার আগে খেয়াল করে সন্ধ্যার পা থামে খালি। অবাক হয়ে বলে, তোমার জুতা নেই? সন্ধ্যা চোখ মুখে অসহায়তা। আকাশ বুঝলো বোধ হয়, হতাশ কণ্ঠে বলে, নিজেকে কুকুরদের কাছে বিলিয়ে দিতে পারোনি বলে জুতা জোড়া দিয়ে দিয়েছো। ভালো, খারাপ না। গাড়িতে ওঠো। সন্ধ্যা আকাশের অহেতুক কথা শুনে কি রিয়েকশন দিবে বোঝে না। গাড়িতে উঠে বসে। আকাশ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। এসেছিল ব্যবসার কাজে, এখন তো মেয়েকে নিয়ে তার ঘোরা লাগছে। আকাশ বিরক্ত হলো। প্রায় 20 মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে একটি জুতোর শোরুমের সামনে গাড়ি দাঁড়ায়। এরপর সন্ধ্যাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। সন্ধ্যা বুঝলো আকাশ তাকে জুতো কিনে দেওয়ার জন্য এখানে এসেছে। সন্ধ্যা এলোমেলো পায়ে হাঁটে, একবার এদিক ওদিক তাকিয়েছিল, এরপর মাথা নিচু করেই হাঁটে। আকাশ শোরুমের এক জায়গায় গিয়ে দাঁড়ালো। সামনে বসার জায়গা। আকাশ সন্ধ্যাকে বসতে বলে জুতো খোলে। কালো কলার একজোড়া জুতোর দিকে আঙুল তাক করে বের করতে বলে। 18 থেকে 19 বছরের একটি ছেলে আকাশের দেখানো জুতো বের করে হাঁটু মুড়ে বসে। 2 হাতেই জুতো দুদিকে ভাঁজ করে, এক হাতে জুতো রেখে অপর হাতে সন্ধ্যার দিকে বাড়িয়ে বলে। সন্ধ্যা ইতস্তত করে, তার পা ধীরে ধীরে এগিয়ে দেয়। আকাশ ভ্রুকুচকে চেয়ে আছে। ব্যাপারটা তার পছন্দ হচ্ছে না। এ ছেলে সন্ধ্যাকে জুতা করবে কেন? অদ্ভুত। সন্ধ্যার পা এগিয়ে দেওয়ার আগেই আকাশ একটি বাসার টুইল 2 হাত টেনে সে, এরপর বা পা জুতো সহ উঁচু জায়গায় রাখে। বাহাতে ছেলেটির গাল চেপে ধরে ধমকে বলে, বউকার। ছেলেটি অবাক হয়। সন্ধ্যা তার ডান পা উপরে রেখেছে। আকাশের কথায় অবাক হয়ে মেয়েটা ছেলেটি কি বলবো বোঝে না। সে তো জানে না মেয়েটি কার বউ। যেহেতু এই লোকটির সাথে এসেছে, তা এনারই হবে। সে অনুযায়ী ছেলেটি বলে। কথাটি বলার সাথে সাথে আকাশ ছেলেটির বাম গালে থাপ্পড় মেরে দেয়। অতঃপর রেগে বলে, বউ আমার, পায়ে হাত দিচ্ছিস তুই? হিসেব তো মিললো না, তাই একটা ডোজ দিলাম। আর আকাশ ছেলেটির হাত থেকে জুতো নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর জুতো জোড়ায় নিজের ফ্লোরে শব্দ করে রেখে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, সাইজ চেক করো। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। ওদিকে ছেলেটা গালে হাত দিয়ে বসে আছে। 8 বছর এই পেশায় আছে। আজকের মতো অভিজ্ঞতা কখনো হয়নি বেচারার। এমন রিয়েকশন দেওয়া উচিত বুঝতে পারছে না। অনেকেই অবাক হয় তাকিয়ে আছে। আকাশ স্বাভাবিক কিছু যেন হয়নি। হঠাৎ অরুণ আকাশের পাশে দাঁড়িয়ে আকাশের কাঁধে হাত রেখে বলে, বুঝলাম না, বউ মানিস না,
কিন্তু সময় মতো গলা ফাটিয়ে ঠিকই বউ বউ করিস। কাহিনী কি রে? আকাশ থতমতো খেয়ে তাকায়, এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে গলা ছেড়ে বলে, আইনত বউ তো, খেয়াল না রাখলে পুলিশের হেফাজতে থাকতে হবে। অরুণ মাথায় হাত দিয়ে বলে, ওমা, তোকে যে পুলিশ ধরবে ওর বাড়ি কোথায়? ও থাকে কোথায়? আকাশ অরুণের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, তোর চকির তলে। অরুণ চোখ বড় বড় করে বলে, আমার চকি? সেটা কোথায়? আকাশ বিরক্তি কণ্ঠে বলে, হাতালেই খুঁজে পাবি। অরুণ অসহায় মুখ করে তাকায়, মনে হচ্ছে তার প্রেস্টিজ আর সব পাঞ্চার হয়ে গেছে। আকাশের কথা শুনে সন্ধ্যা মাথা নিচু করে হেসে ফেলে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে, তো ঠিক আছে। সন্ধ্যা হাসি আটকে মাথা নেড়ে সম্মতি দেয়। আকাশ বলে, গাড়িতে গিয়ে বসো, যাও। সন্ধ্যা মাথা নিচু করে শোরুম থেকে বেরিয়ে যায়। আকাশ বিল মিটিয়ে অরুণের কাঁধে হাত রেখে শোরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, তোর গার্লফ্রেন্ডদের কি অবস্থা? অরুণ অসহায় মুখ করে বলে, সব ভেঙে গিয়েছে। কিভাবে যে কি হলো কিছুই বুঝলাম না ইয়ার। সবাই একসাথে আমার সাথে দেখা করতে চলে এসেছিল, এরপর নিজেরাই চুলোচুলি করছিল, আমি ভেগে আসছি। খুব বোরিং টাইম যাচ্ছে আমার। আকাশ মনে মনে হাসল। পিছনে কাঠি তো সে নেড়েছিল। বাইরে বেরিয়ে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজল। শোরুমের ভেতরে যাওয়ার সময় চোখে পড়েছিল কাঙ্ক্ষিত মানুষকে দেখতে পেয়ে তরুণকে নিয়ে সেদিকে যেতে যেতে সিরিয়াস কণ্ঠে বলে, তোকে কয়েকটা গার্লফ্রেন্ড খুঁজে দিচ্ছি, টাকা খরচ করতে হবে বেশি, এটাই পারবি না? অরুণ চোখ ছোট ছোট করে তাকায়। এই আকাশ এত ভালো হলো কবে থেকে? ভাবনা রেখে বলে, সত্যি বলছিস? আকাশ স্বাভাবিক গলায় বলে, অফকোর্স। বলতে বলতে কয়েকজনের সামনে গিয়ে দাঁড়ায়। অরুণ ভ্রুকুচকে চেয়ে আছে। আকাশ তাদের সামনে দাঁড়ানো চারটি হিজড়ার উদ্দেশ্যে বলে, আমার বন্ধু আপনাদের গার্লফ্রেন্ড বানাতে চায়, আপনাদের সবাইকে ওর পছন্দ হয়েছে। আকাশের কথা শুনে অরুণ চোখ বড় বড় করে তাকায়। এ বেয়াদবের পেটে তাহলে এই ছিল? সামনে দাঁড়ানো হিজড়াগুলো অরুণের দিকে তাকালে দেখলো বিদেশি ছেলে। তারা আকাশকে তারা পাওয়ার মতো রিয়েকশন দেয়। সবাই একসাথে তালি দিতে দিতে বলে, অরুণ চোখ মুখ কুচকে বলে, বিদেশি ছেলে, কোটি টাকার মালিক, আপনাদের সব ডিমান্ডও পূরণ করবে। আকাশ অরুণের কাঁধ থেকে হাত নামিয়ে গম্ভীর গলায় বলে। আকাশের কথা শুনে অরুণ কটমট দৃষ্টিতে তাকায়। উল্টো ঘুরে যেতে নিলে হিজড়াগুলো এসে অরুণকে টেনে ধরে। অরুণ কাঁদো কাঁদো মুখ করে বলে, এই আমাকে ছাড়, ছাড় বলছি। হিজড়াগুলো অরুণকে টেনে তাদের মাঝে নিয়ে যায়। অরুণ অসহায় কণ্ঠে বলে, শালা আকাশ বাঁচা, আমার ইজ্জত নিয়ে নিবে এরা। আকাশ মনে মনে হেসে উপর থেকে স্বাভাবিক গলায় বলে, না, ওরা ভালো, তুই শুধু টাকা ফালাবি। আমি গেলাম ভাই। এটা বলে উল্টো ঘুরে তার গাড়ির দিকে এগিয়ে যায় আকাশ। ওদিকে হিজড়া চারজন অরুণকে মাঝ বরাবর দাঁড় করিয়ে গোল হয়ে নাচতে শুরু করেছে। একটু পরপর তাদের কাপড় পুরো উঁচু করে তুলছে। অরুণ চোখ বড় বড় করে দুহাতে চোখ ঢেকে চেঁচিয়ে বলে, ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও, আমার চোখ নষ্ট হয়ে গেল রে। আকাশ তার গাড়ির পাশে দাঁড়িয়ে একবার পিছু ফিরলে হিজড়াদের এমন কাপড় তুলে ফেলা দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। বিড়বিড় করে, আস্তাগফিরুল্লাহ বলেই এক প্রকার দৌড়ে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ সিটে বসে মাথা এলিয়ে মুখ চেপে হাসছে। সন্ধ্যা অবাক হয়ে চেয়ে আছে। এই লোক হাসতে জানে তার মানে? হঠাৎ আকাশের সন্ধ্যার কথা মনে পড়লে নিজেকে সামলে নিয়ে পিছু ফিরে তাকায়। সন্ধ্যার দৃষ্টি দেখে কেমন অপ্রস্তুত হয়ে পড়ে। গলা ছেড়ে বলে, আমাকে তোমার ড্রাইভার বানানোর শখ জেগেছে? সন্ধ্যা বোকা চোখে তাকায়। অরুণকে দেখে সে পিছনে বসেছে। ওই লোকটা কোথায়? আকাশ সন্ধ্যাকে এখনো বসে থাকতে দেখে বিরক্ত কণ্ঠে বলে, তাড়াতাড়ি সামনে আসো, নয়তো নেমে যাও গাড়ি থেকে। সন্ধ্যা থমথমে মুখে নামে গাড়ি থেকে। আকাশ গাড়ির দরজা খুলে এক পা ভেতরে রেখে আরেক পা বাইরে রেখে বা হাত গাড়ির ছাদে রেখে পিছনে তাকায়। মূলত অরুণের অবস্থা দেখতে চাইছে সে। সন্ধ্যা গাড়ির অপর পাশে দাঁড়িয়ে গাড়ির দরজা খুলে বসতে গিয়েও আকাশের দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালে তার চোখ মুখ খেয়ে বিস্ময় ভর করে। কতগুলো হিজড়া অরুণকে ঘিরে আছে, তার আর গোল হয়ে কিভাবে কাপড় উঁচু করছে। সন্ধ্যা চোখ মুখ কুঁচকে নেয়। আকাশ সন্ধ্যাকে ওদিকে তাকিয়ে থাকতে দেখে দ্রুত গাড়ির ভেতর থেকে সন্ধ্যার হাত টেনে ঠাস করে সন্ধ্যাকে সিটে বসিয়ে দেয়। রেগে বলে, তুমি তো আসলেই বেয়াদব। ওরা থার্ড জেন্ডার বলে কি ওদের লজ্জা নেই?
তুমি তো ওদের সব ইজ্জত মেরে দিলে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। অরুণের কথা মনে পড়লে ইশারায় বোঝায়। আপনার বন্ধু বিপদে পড়েছে, তাকে বাঁচান। আকাশ বিরক্ত হলো সন্ধ্যার দিকে এগিয়ে গিয়ে গাড়ির দরজা ঠাস করে লাগায়। এরপর গাড়ি স্টার্ট দিয়ে বিরক্তি কণ্ঠে বলে, বেশি দরদি হলে তোমাকে ওদের হাতে দিয়ে আসবো ইডিয়েট। এরপর তোমার কাছে টাকা না পেয়ে জামা কাপড় খুলে নিতে পারে। অরুণকে বাঁচাতে যেতে চাও?